টানা ৬ কার্যদিবস পতন ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার দর হারিয়েছে ৮৭ ভাগ প্রতিষ্ঠান। ই কমার্সের শৃঙ্খলা ফেরাতে ১ মাসের মধ্যে মন্ত্রী পরিষদের সুপারিশ দেবে কমিটি। ই ভ্যালি পরিচালনায় ৫ সদস্যের বোর্ড। এখনো পুরোপুরি 4G সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা। মোবাইল সেটের দুর্বলতাকে দায় করছেন অপারেটরদের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছি আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আর শুরুতে শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও বড় পতন হয়েছে দেশের ২ স্টক এক্সচেঞ্জে। এ নিয়ে টানা ৬ কার্যদিবস পতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। এই সময় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৯ পয়েন্ট এবং দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া ৮৭ ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৩১৫ পয়েন্ট। এই অবস্থাকে স্বাভাবিক বাজার সংশোধন বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও শেষ হয় বড় পতনে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 89.18 পয়েন্ট কমে অবস্থান করছে ৭,০৯৭ পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেন কমেছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে ১,৩৯৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৬১ কোটি ৫৪ লাখ টাকা কম। হাতবদলে অংশ নেওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৩৩টির, কমেছে ৩২৪টির এবং অপরিবর্তিত আছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর। নানান রকম রিউমারও মার্কেটকে প্রভাবিত করতেছে। যে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, কোনোভাবেই রিমারে প্রভাবিত হয়ে আপনি আপনার স্টক যদি বিক্রি করেন, প্রকারান্তরে আপনি আপনার লস তৈরি করে নিলেন। আর যেহেতু সূচক ৮০% বৃদ্ধি পেয়েছে, এটা স্বাভাবিক কিছু কারেকশন থাকবেই। আমার কাছে মনে হচ্ছে যে ওই ২-১ দিনের মধ্যে আবার সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাবো। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা, দ্বিতীয় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে লাফার্জ হোলসিম বাংলাদেশ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে গোল্ডেন সান, দ্বিতীয় সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক এবং তৃতীয় অবস্থানে বিএসআরএম লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৩১৫ পয়েন্ট, লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ই কমার্সের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের স্বার্থ রক্ষায় ১ মাসের মধ্যে মন্ত্রী পরিষদ বিভাগের কাছে সুপারিশ সহ প্রতিবেদন দেবে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে ই কমার্স নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তিনি বলেন, এখন থেকে ই কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের সব সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটি। গত কয়েক বছর ধরে দেশে অনলাইনে পণ্য কেনাকাটা বা ই কমার্স ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা হওয়ার পর গোটা খাতকে এখন ভুগতে হচ্ছে আস্থার সংকটে। প্রতারিত হওয়া এসব গ্রাহকের আটকে থাকা কোটি কোটি টাকা ফেরত নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে ই কমার্স প্রতিষ্ঠানের তদারকি ও গ্রাহকের অধিকার সুরক্ষায় করণীয় নিয়ে গঠন করা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ উদ্ধারে আগামী ১ মাসের মধ্যে মন্ত্রী পরিষদ বিভাগের কাছে প্রতিবেদন পাঠানো হবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে মন্ত্রণালয়ের কমিটি। ক্যাবিনেটে পাঠাবো, ক্যাবিনেট এটা কিভাবে করে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে কিনা। আপনারা ইতিমধ্যেই জানেন, একটা কোম্পানি ইভ্যালির কে ওখানে অ্যাডমিনিস্ট্রেটর হাইকোর্ট থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে। সেরকম যদি আমরা ক্যাবিনেটে পাঠানোর পরে সেটা কিভাবে রিকভারি হবে আমরা রিকমেন্ড করব, কিন্তু রিকভারি কিভাবে হবে সেটা আমরা পরবর্তী নির্দেশনার পরে আমরা আপনাদেরকে জানাতে পারবো। এখন থেকে সব ই কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধিত হতে হবে, অনলাইনে নিবন্ধন করতে হবে এসব প্রতিষ্ঠানকে। পাশাপাশি সব ই কমার্স প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন এক জায়গা থেকে কিভাবে করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আগামী ১ মাসের মধ্যে আমরা ক্যাবিনেটে এই টোটাল জিনিসটা আমরা পাঠাবো এবং এইটা পাঠানোর পরে আমাদের সরকারের একদম সর্বোচ্চ পর্যায় থেকে এই যে ডিজিটাল কমার্স নীতিমালা বলেন অথবা আমাদের ই কমার্সকে কীভাবে একটা শৃঙ্খলার মধ্যে আনা যায় সেটা হয়তো আমরা আমাদের উপরের পলিসি মেকারদের কাছ থেকে পাবো। আগামী সপ্তাহে আবারও ই কমার্স কমিটির সভা হবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. শামসুদ্দিন চৌধুরীকে প্রধান করে 4 সদস্যের বোর্ড গঠন করেছেন হাইকোর্ট। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব মাহবুবুল কবির। বেলা 12টার দিকে বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। ইভ্যালি অবসায়ন চেয়ে করা আবেদনকারীর আইনজীবী মাহাসিব হোসাইন জানান, আগামী 30 নভেম্বর এই বোর্ড কোম্পানির বর্তমান অবস্থা সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিল করবে। বোর্ডে অবসরপ্রাপ্ত বিচারপতি ছাড়াও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ, সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, আইনজীবী খান মোহাম্মদ শামী আজিজ থাকবেন। ই কমার্স নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.এইচ.এম. শফিকুজ্জামান। জনাব শফিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো আজকে আমরা দেখলাম যে বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটির প্রথম সভা হয়েছে। তো আপনার কাছে আমরা প্রথমে জানতে চাইব যে গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় আসলে কি পদক্ষেপ নিচ্ছে এবং এই পদক্ষেপের ফলে কি আসলেই গ্রাহকদের টাকা ফেরত নিশ্চিত করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে মূলত বাণিজ্য মন্ত্রণালয় আজকে যে মিটিংটা করেছে এটা আসলে ক্যাবিনেটের একটা ডিসিশন ছিল। আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দিয়েছে এবং সেই কমিটি মূলত আজকে ফার্স্ট মিটিং করলাম আমরা। তো সেখানে 8টি বিষয়ের উপরে আমাদের কার্যক্রম নেওয়া হয়েছে। সেই 8টি বিষয় হলো আমাদের এই যে আপনি যেটা বলেন অর্থ ফেরত পাওয়া যাবে কি যাবে না, অথবা আপনার এই যে পরবর্তীতে এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে আমাদের ই কমার্সের যে আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করা। মূলত আমাদের ক্যাবিনেট থেকে যেটা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটটা হলো এরকম যে আমরা 1 মাসের মধ্যে তাদেরকে রিপোর্ট দেব। সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে আমাদের যারা যেসব অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধে তাদের কতটুকু আপনার দেনা পাওনা আছে সেই সবকিছু বিষয়গুলো নিয়ে আমরা মূলত এই কমিটি কাজ করছি। তা আমি এখানে অনেক কিছু ইনফরমেশন আমার দরকার হবে এবং আমরা আজকে মিটিং এ যেটা 2টা সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো বৃহস্পতিবারের মধ্যে আমাদের বিভিন্ন এখানে এজেন্সি যারা আছে তারা কোন কোন ই কমার্সের বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগের এই বিষয়টি তারা আমাদেরকে বৃহস্পতিবারই জানাবে, এই একটা বিষয়। আর একটা হলো যে আমরা আগামী সপ্তাহে যে মিটিংটা করব সেখানে আমাদের প্রতিটা এজেন্ডা ভিত্তিক আমাদের যেহেতু 8টা টিওআর ঠিক করে দিয়েছে সেই টিওআর অনুযায়ী আমরা পরবর্তীতে কি করা যাবে সেই বিষয়গুলোই আমরা আসলে নেক্সট মিটিং এ আমরা এটা সিদ্ধান্ত নেব এবং এই মিটিং গুলো কন্টিনিউয়াস অব্যাহত থাকবে। জনাব শফিকুজ্জামান, আপনার কাছে জানতে চাইব যে আমাদের দেশে কেন ই কমার্স খাত দাঁড়াতে পারছে না? এটা কি নজরদারি না থাকার কারণে নাকি অন্য কোনো কারণ? আপনার কাছে কি মনে হয়? আসলে একটা যখন বিজনেস বা যে কোনো একটা বিষয়ে প্রথম আসে তখন সেখানে অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে। আমরা মূলত ই কমার্স এটা এক্সপ্যান্ড হচ্ছে এবং আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন ছিল সেই অনুযায়ী আমরা কোভিডের মধ্যে কিন্তু আমরা বেশ কিছু ই কমার্স প্রতিষ্ঠান তারা তাদের কিন্তু এই বিজনেস মডেল যেটা ছিল সেই মডেল অনুযায়ী তারা কিন্তু ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিয়েছে। আমাদের যদি ই কমার্সের যে অ্যাসোসিয়েশন ই ক্যাবের কথাও যদি বলি তাদের প্রায় 1600 মেম্বার আছে। এখন আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ বা যে অভিযোগগুলো আসছে সেটা কিন্তু বেশি না, তারা হাতে গোনা কয়েকটা। কিন্তু বিষয়টা হলো যে যারা খারাপ করেছে সেই বিষয়টাকে আমরা কিন্তু বেশি ফোকাস করছি। কিন্তু ভবিষ্যতে ই কমার্সের আসলে নেক্সট ওয়ার্ল্ডটাই হবে ই কমার্সের ওয়ার্ল্ড। সেখানে আপনার অনলাইন বেসডই আসলে বিজনেস মডেল শিফট হয়ে যাবে। সেখানে আমরা তাদেরকে কিভাবে শৃঙ্খলা আনা যায় সেই কারণে আমাদের আইনগত যদি কোথাও কোনো ব্যত্যয় থাকে সেটা আমরা রিভিউ করছি। আমাদের নতুন আইন করা হবে কিনা অথবা এক্সিস্টিং প্রায় কয়েকটা আইন আছে সেই আইনগুলোকে এখানে ডিজিটাল কমার্সকে আরো বেশি এমফাসিস করা হবে কিনা বা অ্যামেন্ডমেন্ট করা হবে কিনা এইটাই যেমন ভাবছি। আর আপনি যেটা বললেন যে নজরদারির ক্ষেত্রে মূলত এখানে কিন্তু স্পেসিফিক ওভাবে কোনো প্রতিষ্ঠান ছিল না। সেখানে আমরা ডিজিটাল কমার্সের জন্য আমরা কোনো কর্তৃপক্ষ করব কিনা সেই বিষয়টিও আমরা আসলে যাচাই বাছাই করে দেখছি। এখন আমাদের মূল বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনাদের জন্য একটা মেসেজ হলো ক্লিয়ার, সেটা হলো যে আমাদের যে বিষয়গুলো হয়ে গেছে সেইটা ওখান থেকে আমরা কিভাবে সেই ড্যামেজটা রিপেয়ার করব, রিকভার করব সেটার জন্য এই কমিটি কাজ করছে। আর ভবিষ্যতে ই কমার্স আসলে যেহেতু এটা এক্সপ্যান্ড হবে এবং এক্সপ্যান্ড হতে বাধ্য সেখানে তাদেরকে কিভাবে আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে পারবো সেটাই আসলে আমাদের এখন নেক্সট চ্যালেঞ্জ।
জনাব শফিকুজ্জামান, এই খাতের আসলে ই কমার্স খাতের উন্নয়নের জন্য ই কমার্স নীতিমালার কোনো প্রয়োজন আছে কি? আমাদের ইতিমধ্যে একটা এসওপি হয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এবং আমাদের ডিজিটাল কমার্স নীতিমালা যেটা হয়েছে সেটা তো আছেই। এর পাশাপাশি আমরা নতুন কোনো আইন করব কিনা বা এক্সিস্টিং আইনের মধ্যে আছে কিনা, এই বিষয়টা এক্সিস্টিং আইন হোক বা নতুন কোনো আমাদের কোনো কাঠামোর কোনো প্রয়োজন আছে কিনা, এইটাই আসলে মূলত আমরা এখন যাচাই বাছাই করে দেখছি। এখন আপনারা সবাই জানেন যে একটা আইন নতুন প্রণয়ন করতে অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা এখন একটা খুব বার্নিং ইস্যু হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের মূলত ফোকাস থাকবে যে এই কমিটি যাচাই বাছাই করে দেখবে যে আমাদের ভোক্তা অধিকার আইন আছে, আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, আমাদের কম্পিটিশন কমিশন আইন আছে। এই সব আইনগুলোর সাথে কোথাও কোনো যদি অ্যালাইনমেন্ট যদি দরকার হয়, কোথাও কোনো জায়গায় যদি অ্যামেন্ডমেন্ট দরকার হয়, এবার সেইগুলোই আমরা মূলত করব। তো আমাদের আসলে সামনের দিকের যে পথ চলা সেটা হবে কি, যে এটা অনেকটাই আমরা একটু ফ্লেক্সিবল ছিলাম, যেহেতু একটা নতুন ইন্ডাস্ট্রি, তাকে আমরা বাড়তে দেওয়ার জন্য সুযোগ দিয়েছি। সেটাকে আমরা এখন একটা শৃঙ্খলার মধ্যে আনবো, এটাই আসলে আমাদের মূল ফোকাস। স্যার, আমরা আশা করব এই খাতে দ্রুতই শৃঙ্খলা ফিরে আসবে এবং সবাই এর জন্য কাজ করবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। চলে যাব পরের খবরে। আসছে ডিসেম্বরে দেশে 5G ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দেওয়া হলো এখনো পুরোপুরি 4G সুবিধাই পাচ্ছেন না গ্রাহকরা। তবে দেশের 80% মোবাইল ফোন সেট 4Gর উপযোগী না হওয়ায় এই সুবিধা মিলছে না বলে দাবি মোবাইল অপারেটর কোম্পানিগুলোর। বিটিআরসি বলছে হ্যান্ডসেটের সক্ষমতা বাড়লে 4G সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। দেশে বহুল প্রতীক্ষিত চতুর্থ প্রজন্মের মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক 4G সেবা চালু হয় 2018 সালে। প্রথমে গ্রামীণ ফোন শুরু করলেও পরে সব অপারেটর 4G সক্ষমতা তৈরি করে। তবে মোবাইল হ্যান্ডসেটের দুর্বলতা সহ নেটওয়ার্ক সম্প্রসারণে বেশি সময় লাগায় 3 বছরেও পুরোদমে 4G সুবিধা পাচ্ছেন না গ্রাহকেরা। তবে 5G সুবিধা ব্যক্তি পর্যায়ের চেয়ে শিল্প কারখানা সহ অফিসগুলোতেই বেশি প্রয়োজন হবে বলছেন মোবাইল কোম্পানির কর্মকর্তারা। 2018 সালের 25শে জুলাই আমরা প্রথম 5G ট্রায়াল করেছিলাম। সো সেই হিসেবে কিন্তু আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। যেহেতু আমরা ট্রায়াল করেছি, আমাদের সেই কম্প্যাটেবিলিটি আছে, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু 5G নিয়ে আসতে পারবো। এটা অনেকটা শুধুমাত্র স্পেকট্রামটা যদি দেওয়া হয়, আমাদের কিছু ইকুইপমেন্ট ইম্পোর্ট করতে হবে, আমরা 5G চালু করতে পারবো। আমরা মনে করি না যে 5Gর আসলে গ্রাহক লেভেলে খুব একটা বেশি আবেদন থাকবে। এই আবেদনটা বেশিরভাগ ক্ষেত্রে থাকবে হচ্ছে বিজনেস, এন্টারপ্রাইজ, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের বেশ কিছু জায়গায়। বিটিআরসি বলছে দেশে 4G উপযোগী হ্যান্ডসেট সব গ্রাহকের হাতে পৌঁছালে শতভাগ সেবা মিলবে। 2G 3G এনেবল হ্যান্ডসেট দিয়ে 4G এলাকায় যেহেতু আপনি পাবেন না, ট্রান্সমিশন লাইন আছে, নেটওয়ার্ক পাচ্ছেন না। সে ডিসেম্বর মাসের যে কোনো একটা দিনে সরকার যেভাবে নির্ধারণ করবে সেভাবে আমরা করবো। আমাদের সেই সক্ষমতা আমরা রেডি করে ফেলছি। প্রথম হয়তো শহরে, ঢাকা শহরে, পরে তো বিভাগীয় শহরে, এর পরবর্তীতে চাহিদার ভিত্তিতে বিভিন্ন জায়গায় এক্সপ্যান্ড করবে। ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে 5G নেটওয়ার্ক চালু হলেও নেটওয়ার্ক সম্প্রসারণে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে স্কুল বন্ধ থাকায় প্রায় ৭৮ লাখ শিক্ষার্থীর লার্নিং লস বা শিক্ষণ ঘাটতির ঝুঁকিতে পড়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতিতে পড়েছে মাধ্যমিকের শিক্ষার্থীরা। সম্প্রতি শহরের বস্তি এবং গ্রামে জরিপ চালিয়ে এমন তথ্য তুলে এনেছে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি এবং বিআইজিডি। তাদের যৌথ গবেষণা বলছে প্রাথমিক পর্যায়ে 22% শিক্ষার্থী শিক্ষণ ঘাটতির ঝুঁকিতে আছে, আর মাধ্যমিকে এই হার 30%। মাধ্যমিকে শিক্ষণ ঘাটতিতে থাকা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র 34% এবং ছাত্রী 25%। গবেষণার তথ্য বলছে যেসব পরিবারে মায়েরা যত বেশি শিক্ষিত সেসব পরিবারের ছাত্রছাত্রীদের মধ্যে ঘাটতির হার কম। ছাত্রছাত্রীদের লেখাপড়ার এই ঘাটতি পূরণে সরকারকে প্রতিকারমূলক প্রোগ্রাম হাতে নেওয়ার পরামর্শ দিয়েছে পিপিআরসি এবং বিআইজিডি। বাংলাদেশে এখন সবুজ পোশাক কারখানার সংখ্যা 150টি, যা বিশ্বের সর্বোচ্চ। পাশাপাশি পরিবেশে নেতৃত্ব এবং নকশায় শক্তির জন্য মার্কিন গ্রিন বিল্ডিং কাউন্সিলের স্বীকৃতিও পেয়েছে দেশ। বর্তমানে বিশ্বের শীর্ষ 10 সবুজ কারখানা 9টি এবং 100 প্রতিষ্ঠানের তালিকায় 40টির অবস্থান বাংলাদেশে। মূলত রানা প্লাজা ট্র্যাজেডির পর থেকে কারখানার কর্মপরিবেশে উন্নয়নে নানা পদক্ষেপের কারণে এই উন্নতি বলছে সংশ্লিষ্টরা। কয়েক মাস আগেও সবুজ কারখানার সংখ্যা ছিল 144টি, কিন্তু গেল 7 অক্টোবর হালনাগাদ তালিকায় সে সংখ্যা 150 হয়েছে বলছে বিজিএমইএ। এর মধ্যে 40টি কারখানা প্লাটিনাম মানদণ্ডের, 93টি গোল্ড এবং
9টি সিলভার মানের। এছাড়াও বাংলাদেশের আরও 500 প্রতিষ্ঠান মার্কিন গ্রিন বিল্ডিং কাউন্সিলের LED প্রত্যয়নের অপেক্ষায় রয়েছে। আগস্টে গ্রাহক ও সক্রিয় হিসাব সংখ্যা বাড়লেও লেনদেন কমেছে মোবাইল ব্যাংকিং খাতে। এই সময় জুলাই মাসের চেয়ে 4,000 কোটি টাকার বেশি লেনদেন কমেছে বলে উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার হালনাগাদ পরিসংখ্যানে। আগস্টে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকরা 62,230 কোটি টাকার লেনদেন করেছেন। সেই হিসেবে প্রতিদিন গড় লেনদেন হয়েছে 2,007 কোটি টাকা। এর আগে মাস জুলাই দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল 2,142 কোটি টাকা এবং মোট লেনদেন হয় 66,387 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই মাসে ঈদ কেন্দ্রিক কেনাকাটার জন্য বাড়তি ছিল লেনদেন। তবে ঈদের পর থেকে এসব কার্যক্রম কমে যাওয়ায় লেনদেনও কম হয়। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 85 টাকা 65 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 119 টাকা 97 পয়সায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে 101 টাকা 20 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 24 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের, বিনিময় হয়েছে 22 টাকা 94 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 43 পয়সায়। কুয়েতি দিনারের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 285 টাকা 61 পয়সায়। দর কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের, বিনিময় হয়েছে 20 টাকা 68 পয়সায়। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। টানা 6 কার্যদিবস পতন ঢাকা স্টক এক্সচেঞ্জে, সোমবার দর হারিয়েছে 87 ভাগ প্রতিষ্ঠান। ই কমার্সের শৃঙ্খলা ফেরাতে 1 মাসের মধ্যে মন্ত্রী পরিষদের সুপারিশ দেবে কমিটি। ই ভ্যালি পরিচালনায় 5 সদস্যের বোর্ড। এখনো পুরোপুরি 4G সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা, মোবাইল সেটের দুর্বলতার দায় অপারেটরদের। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।